আসসালামু আলাইকুম, সবাইকে আবারও অভিনন্দন আমার চ্যানেল আবার গল্পে। আবার গল্পের আজকের নিবেদন সাদাত হোসেনের জানালার ওপাশে। হ্যালো। হ্যাঁ বলো। আমার মেসেজ পাওনি তুমি? পেয়েছি। কয়টা পেয়েছো? গুনিনি। গুনিনি মানে? গুনিনি মানে এক্সাক্ট বলতে পারবো না কয়টা। এক্সাক্ট বলতে হবে না, আনুমানিক বলো। 7টা 8টা হবে। রিপ্লাই দাওনি কেন? কি রিপ্লাই দিব? কি রিপ্লাই দিবে মানে? মেসেজের রিপ্লাই দিবে? সেটাই তো, মেসেজের কি রিপ্লাই দিব? তুমি 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 একটা। ওপাশ থেকে ফোন কাটার শব্দ হলো। তারপরে যথাযথ মোবাইল ফোনটা কানে চেপে বসে থাকে রাতুল। রাতুলের মাথার উপর সিলিং ফ্যানটা ভীষণ শব্দে ঘুরছে। এই শব্দে রাতুলের অস্বস্তি লাগে। তার এক ধরনের একস্টিক অপবিয়া আছে। একস্টিক অপবিয়া হলো শব্দাতঙ্ক। তার কেবল ফ্যানের এই তীব্র সৌসুর শব্দ সহ্য হয় না, কেমন অস্বস্তি লাগে, এক ধরনের আতঙ্ক কাজ করে। মনে হয় ফ্যানটা সিলিং থেকে ছুটে যে কোনো মুহূর্তে মাথায় পড়বে। এই সময় ফোনটা আবার বাজলো। রাতুল স্ক্রিন না দেখেও জানে আনিকা। একটু আগে সে রেগে মেগে ফোন কেটে দিয়েছিল, এখন আবার করেছে, আবার কেটে দিবে, আবার করবে। এই কাটাকুটি খেলা আজ চলতেই থাকবে। হ্যাঁ বলো। হ্যাঁ বলো মানে? আনিকার কণ্ঠে ঝাঁজ। রাতুল জবাব দেয় না, চুপ করে থাকে। জানালায় হেলান দিয়ে আরাম করে বসে। সে জানে এখন যাই বলবে আনিকা তার সব কিছুরই মানে জানতে চাইবে, অথচ যার কোনো মানে নেই। কি হলো, কথা বলছো না কেন? আনিকার কণ্ঠে ঝাঁজ খানিকটা বাড়ে। বলো শুনছি। বলো শুনছি মানে? তোমাকে আমি একটা প্রশ্ন করেছি, জবাব দাও। জবাব দেব, কিন্তু তার আগে তোমাকে স্বাভাবিক হতে হবে। স্বাভাবিক হতে হবে মানে? স্বাভাবিক হতে হবে মানে কি? আনিকার গলার স্বর সপ্তমে চড়ে। তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছো তুমি? আমি অস্বাভাবিক? আমি অসুস্থ? আমি পাগল? আনিকা ফোন কেটে দেয়। রাতুল ফোন কানে চেপে বসে থাকে। কথা শেষ হবার পরও ফোন কানে ধরে থাকার একটা বিশেষ মজা আছে। এই মজাটা রাতুল টের পায়। তার কেন যেন মনে হয় এই নিঃশব্দ ফোনে সে অনেকগুলো কণ্ঠ শুনতে পায়, এলোমেলো কণ্ঠ। সে এই কণ্ঠগুলো ধরতে চেষ্টা করে, কথাগুলো বুঝতে চেষ্টা করে, কিন্তু পারে না। আবারও ফোন বাজছে। রাতুল ফোনটা টেবিলের উপর রেখে দেয়, তারপর উঠে দাঁড়ায়, ফ্যানের সুইচ বন্ধ করে। রুমে একটাই মাত্র জানালা। জানালার কাচ কয়েক জায়গায় ভেঙে গেছে। ভাঙা জানালাগুলো কেউ একজন পুরনো পত্রিকায় স্কচ টেপ লাগিয়ে ঢেকে দিয়েছে। রাতুল অনেক কায়দা করে জানালাটা খুলল। মে মাসের মাঝামাঝি, বাইরেও ভ্যাপসা গরম, কোথাও হাওয়া নেই। কিন্তু এখন সে ফ্যান চালাতে পারবে না। ফ্যানের শব্দ তার সহ্য হয় না, অস্থির লাগে। তার চেয়েও বেশি অস্থির লাগে আনিকার ফোন পেলে। গত 3 মাসে রাতুল একটা জিনিস আবিষ্কার করে ফেলেছে। সে আর 10টা স্বাভাবিক ছেলের মতো না। সে কাউকে ভালোবাসতে পারে না। সে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতে পারে না। কোনো তরুণীকে নিয়ে রিকশায় হুড় তুলে দিতে পারে না। কারো হাত ধরে রাস্তায় হেঁটে যেতে পারে না। তার অস্বস্তি লাগে, হাঁসফাঁস লাগে। অথচ একসময় মনে হতো সে এমন একটা মেয়ের অপেক্ষায় আছে, যেই মেয়ে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখবে, পাগলের মতো ভালোবাসবে। সে সেই ভালোবাসায় ডুবে থাকবে, আর কিছু চায় না। ভালোবাসাহীনতা তার চেয়ে বেশি আর কে জানে। কিন্তু গত 3 মাসে, 3টি মাস সে নিজেকে নতুন করে আবিষ্কার করেছে। কিংবা আনিকা তার ভেতর থেকে সত্যিকারের রাতুলকে বের করে এনেছে। এই রাতুল রাতুলের কাছে নিজেই অচেনা, অন্য কেউ। আবারও ফোনের শব্দ। রাতুল ফোন রিসিভ করে কানে চেপে ধরে, কথা বলে না। তুমি কি আমার সাথে কথা বলতে চাও না? আনিকার কণ্ঠ এবার অনেক স্থির শোনায়। চাই। তাহলে এমন কেন করছো? এই প্রশ্নের জবাব রাতুলের কাছে নেই। সে নিজেও জানে না সে কেন এমন করছে। আনিকার মেসেজের রিপ্লাই দিতে তার ভালো লাগে না, কথা বলতে ভালো লাগে না। কিন্তু এ কথা সে আনিকার মুখের উপর বলে দিতে পারে না। আনিকা মেয়েটাকে সে ভালোবাসে, কিন্তু কিছু একটা হয়েছে তার। সে ভেতর ভেতর টের পায়
কিন্তু ধরতে পারে না। এমন না যে সে নতুন কারো প্রেমে পড়েছে, নতুন করে প্রেমে পড়ার অবস্থাও তার নেই। গত মাসে চাকরি ছেড়ে দিয়েছে, বাসা বদলাতে হয়েছে, মুরগির খোপের মতো এক বাসা সে ভাড়া নিয়েছে। সেই বাসা ভাড়ার পেছনে রয়েছে অদ্ভুত ঘটনা। 14 ডিসেম্বর সকালে সায়মা রনির সাথে রাতুল যাচ্ছিল রায়েরবাজার বদ্ধভূমি স্মৃতিসৌধে। চা খেতে বসেছিল রাস্তার পাশে ঝুপড়ি চায়ের দোকানে। উল্টো পাশে তাকাতেই চোখ আটকে গিয়েছিল রাতুলের। কতগুলি বস্তি ঘর আর পাশেই বিশাল এক রেন ট্রি। ক্ষয়ে যাওয়া ইটের চাতালের উপর একটা হাতল ভাঙা চাপকল। কিন্তু রাতুলের কিছু একটা হয়েছিল, চোখ ফেরাতে পারছিল না সে। মনে হচ্ছিল এই দৃশ্য সে আগে কোথাও দেখেছে, বহুদিন ধরে দেখেছে, বহুবার। চলেও এসেছিল রাতুল, কিন্তু মাথার ভেতর গেঁথে গিয়েছিল দৃশ্যটি। হঠাৎ একদিন সে বস্তির পাশে বিল্ডিংয়ের নিচতলায় এক খুপসি ঘরে উঠে আসে সে। এই বাসার ঠিকানা আনিকার কাছে ছিল না, কিন্তু আনিকা পারে না এমন কোনো কাজ নেই। সে কিভাবে যেন এই বাসার ঠিকানা জোগাড় করে ফেলেছে। রাতুল জানে আনিকা চাইলে এই মাঝরাতে বাড্ডা থেকে হেঁটে রায়ের বাজারে এই বাসাতেও চলে আসতে পারে। কেমন করেছি? রাতুল শান্ত গলায় প্রশ্ন করে। সে জানে তার এই প্রশ্নের কোনো অর্থ নেই। তুমি বুঝতে পারছো না তুমি কেমন করছো? আনিকার গলা অদ্ভুত শান্ত। ব্যাপারটা অস্বাভাবিক। সাধারণত রাতুল এমন শান্ত থাকে, আর আনিকা চেঁচায়। না, সত্যি কি তাই রাতুল? রাতুল জবাব দেয় না, চুপ করে থাকে। তার আর কথা বলতে ইচ্ছে করছে না। এই একটা বিষয় নিয়ে গত কিছুদিনে তার অসংখ্যবার কথা বলেছে, কোনো সমাধান হয়নি। বরং কথা শেষ হয়েছে তুমুল চেঁচামেচি আর ঝগড়ায়। রাতুল অবশ্য কখনোই চেঁচামেচি করে না, সে শান্ত, চুপচাপ। আসলে আমি জানি না আনিকা। কেমন রাতুল? আনিকার কণ্ঠ শান্ত কিন্তু কঠিন। আমার মনে হয় যথেষ্ট হয়েছে। দিস ইজ দ্য টাইম টু মেক এ ডিসিশন। তুমি কি আর আমার সাথে রিলেশন রাখতে চাও না? এই প্রশ্নের উত্তর সত্যিই রাতুলের কাছে নেই। সে কি সত্যিই আর আনিকার সাথে সম্পর্কটা চায় না? তা তো না। আনিকার সাথে সম্পর্ক রাখতে না চাওয়ার কোনো কারণ নেই। আনিকা সুন্দরী, শিক্ষিত মেয়ে। তার চেয়ে বড় কথা, মেয়েটা রাতুলকে অসম্ভব ভালোবাসে। সেই ভালোবাসা গভীর জলের মতো, প্রতি মুহূর্তে সেই জলে ডুবে যাওয়া যায়। রাতুল চুপ করে থেকো না প্লিজ, যা কিছু একটা বলো। আনিকা। রাতুল কিছু একটা বলতে গিয়েও থেমে যায়, তারপর চুপ করে থাকে। ফোনের উপাসে নিঃশব্দ আনিকাও। আমার একটা ব্রেক দরকার আনিকা। আমি জানি না কেন, বাট আই নিড এ ব্রেক। ব্রেক ফ্রম মাই লাইফ, ব্রেক ফ্রম সামথিং আই ক্যান্ট রিকগনাইজ। রাতুল এক নিঃশ্বাসে কথাগুলো বলে, তারপর চুপ করে থাকে। কিছুক্ষণ চুপ করে থাকে আনিকাও। কি ধরনের ব্রেক রাতুল? স্পেসিফিক কোনো ধরন নেই, জাস্ট সব কিছু থেকে একটু দূরে থাকতে চাই। কদিনের জন্যে এখনো জানি না, কিন্তু জানা উচিত, তাই না? আনিকা একটু থামে, সম্ভবত নিজেকে কিছুটা গুছিয়ে নেয়। তুমি মুনিয়া আন্টিকে এখনো কিছু জানাওনি। ওনারা তোমাকে খুঁজছেন। ওনারা কারা? রাফি আন্টি। কিন্তু ওদের তো আমাকে খোঁজার কথা না, কেন? এই প্রশ্নের উত্তরে রাতুল আবার চুপ করে থাকে। খোলা জানালা দিয়ে এক চিলতে আলো গিয়ে পড়েছে বাইরে। অনেকগুলো খুবচি বস্তি ঘর এখানে। জায়গাটা প্রায় অন্ধকার। ঘন আবছা অন্ধকারেও চোখে পড়ে বাঁশের বেড়ার মাঝে নীল পলিথিনের জানালাওয়ালা খুপড়ি এক ঘর। জানালার নিচেই ময়লার ড্রেন, তার পাশে ভাঙা হাতলওয়ালা একটা চাপকল, ক্ষয়ে যাওয়া ইটের এক টুকরো চাতাল। সেই চাতালে রোজ ভোরে রংচটা সবুজ একটা শাড়ি কাচেন মাঝবয়সী এক মহিলা। তার পাশেই আবছা অন্ধকারে দাঁড়িয়ে আছে বড় এক রেইনট্রি। রেইনট্রির সুরে জুড়ে প্যারেক ঢুকে লাগানো অজস্র টিনের বিজ্ঞাপন। অতি সাধারণ এক দৃশ্য, কিন্তু অতি সাধারণ এই দৃশ্য দেখে প্রথম দিনে কেন যেন চমকে গিয়েছিল রাতুল। দৃশ্যটি কি আগে কোথাও দেখেছে সে? কোথায়? ফোনের ওপাশে নিঃশব্দ আনিকা রাতুলের উত্তরের অপেক্ষায়। ফোনের এই নিঃশব্দের সময়গুলোতে রাতুল যেন সেই অদ্ভুত কণ্ঠগুলো শুনতে পায়, এলোমেলো শব্দ। জানালার বাইরের দৃশ্যের মতোই ফোনের ওই কাল্পনিক শব্দগুলোকেও রাতুলের খুব চেনা মনে হয়।
এই কথাগুলো কি আগে কোথাও শুনেছে রাতুল? কোথায়? আনিকা, পৃথিবীতে আমাকে খোঁজবার মতো একটা মাত্র মানুষ ছিলেন, রহমান চাচা। উনি বেঁচে নেই। একটু থামেন রাতুল। তার চোখ স্থির হয়ে আছে জানালার বাইরে। এখন তুমি আছো, আর কেউ নেই। আমি জানি রাতুল, কিন্তু মনিরা আন্টি তোমাকে ভালোবাসেন। হয়তো, হয়তো না। মণিমা কি ভেবে কথাটা শেষ করে না। মনিরা আন্টিকে মণিমা বলে ডাকে সে। রাতুলের ঠোঁটের কোণায় খুব ছোট এক চেলতে হাসি ফোটে। হাসিটুকু মিলিয়ে যায় না, ঝুলে থাকে। একটু থামে রাতুল, তারপর বলে, তবে আমার খুব ছোটবেলায় কিছু স্মৃতি মনে আছে। তখনও মণিমা আমার কাছে আমার সত্যিকারের মা। রহমান চাচা আমাকে কিছু বলেননি তখনও। আমি কিন্তু মণিমার ভালোবাসাটা ঠিক টের পেতাম আনিকা। আমি স্কুলে যেতাম, ক্লাস 3 কি 4। উনি গাড়িতেও আমাকে বুকের সাথে চেপে ধরে রাখতেন। ধরো গাড়িতে আমি ওনার পাশে বসে আছি, হঠাৎ অন্য একটা গাড়ি একটু বেশি গতিতে ওভারটেক করলো। সাথে সাথে উনি পাগলের মতো আমাকে বুকে চেপে ধরে রাখতেন। ঘটনাটা মাথা থেকে পুরোপুরি না যাওয়া পর্যন্ত উনি আমাকে কখনোই আর গাড়ির সিটে বসতে দিতেন না। কোলের ভেতর বুকে চেপে রাখতেন। ফোঁস করে নিঃশ্বাস ফেলল রাতুল, তারপর চুপ করে থাকে। আনিকাও। রাতুলের অনেক কিছুই জানে আনিকা, তারপরও প্রতিদিনই নতুন কিছু না কিছু থাকে। একবার কি হলো শোনো, সেবার ঈদে আমরা রহমান চাচার গ্রামের বাড়িতে গেছি। আমি, মণিমা, রহমান চাচা। রহমান চাচার সাথে মণিমার বিয়ের বছর 5 পর থেকে আর গ্রামে যাননি মণিমা। রহমান চাচা একাই যেতেন। বাচ্চা কাচ্চা হচ্ছে না বলে গ্রামের আত্মীয় স্বজনেরা নানান কথা বলে। মণিমা তাই গ্রামে যেতে চান না। তারপরও গ্রামে ইলেকট্রিসিটি নেই, ফোন নেই, দোকানপাট নেই। তো সন্ধ্যাবেলা কি করে যেন পায়ে পেরেক ঢুকিয়ে ফেললাম আমি। জং ধরা পুরনো পেরেক, গল গল করে রক্ত ছুটছে পায়ে। টিটেনাস ভ্যাকসিন দিতে হবে, কিন্তু কিভাবে সম্ভব? ডাক্তার নেই কোথাও। কাছের গঞ্জ মাইল 5 দূরে। মণিমা পাগলের মতো হয়ে গেলেন। রহমান চাচা অনেক বুঝিয়েও তাকে আর শান্ত করতে পারেন না। আমার বয়স তখন 7 কি 8। প্রচণ্ড ব্যথায় চিৎকার করে কাঁদছি আমি। একটা কাপড় দিয়ে আমার পা শক্ত করে বেঁধে দেওয়া হলো। শক্ত করে বেঁধে দেওয়া পায়ে এক ধরনের প্রেশার তৈরি হয়। এই প্রেশারে ব্যথা একটু কমে মনে হয়। মণিমা আমাকে কোলে নিয়ে বিশাল উঠানের এপাশ থেকে ওপাশে হাঁটতে থাকেন। তিনি যখন আমাকে কোলে করে হাঁটেন তখন আমার পা দুলতে থাকে। এক ধরনের ছন্দ তৈরি হয়। এই ছন্দে ব্যথাটা তেমন টের পাওয়া যায় না। সমস্যাটা হচ্ছে মণিমা যখন একটু দাঁড়ান তখন আমি চিৎকার দিয়ে কেঁদে উঠি। আবার মণিমা হাঁটা শুরু করেন। সেই রাত ফজরের আজান পর্যন্ত মণিমা আমাকে কোলে নিয়ে উঠানের এপাশ থেকে ওপাশে হেঁটেছেন। তার দুপা ফুলে থামের মতো হয়ে গেছে, আর আমি নিশ্চিন্তে তার কোলে ঘুমিয়েছি সারা রাত। প্লাস্টিকের জগ থেকে গ্লাসে পানি ঢালে রাতুল। অনেকগুলো বুদবুদ কাচের গ্লাসের চারপাশে ঘুরে ঘুরে মিলিয়ে যায়। জানালার মাথা গলিয়ে খানিকটা পানি মাথায় ঢালে রাতুল, বা হাতে তোয়ালে নিয়ে কোনোভাবে মাথা মোছে। আনিকা কোনো কথা বলে না। এই গভীর রাতে দেয়াল ঘড়ির একটানা টিকটিক শব্দ খুব কানে বাজে। রাত 3টা। আমি মণিমাকে ছাড়া ঘুমাতে পারতাম না আনিকা, খেতে পারতাম না। মণিমার ডান হাতের বাহুতে ঘুমাতাম আমি বালিশে ঘুমাতে পারতাম না, ওটাই আমার বালিশ ছিল। দিনের পর দিন ব্লাড সার্কুলেশন সমস্যা হওয়ায় মণিমার হাতখানায় যেতে বসেছিল। স্কুলে আমার কোনো বন্ধু ধরো আমাকে দাঁত দিয়ে ভেঙে এক টুকরো চকলেট খেতে দিয়েছে, এই এতটুকু, আঙুলের করের সমান। আমি খাতার পাতা ছিঁড়ে ভাঁজ করে তাতে চকলেটটুকু পেঁচিয়ে বাসায় নিয়ে আসতাম। মণিমা দেখে হাসতেন, তারপর আমাকে বুকের মধ্যে চেপে ধরে। রাতুলের গলাটা কেমন ভারী শোনায়, ভেজাও খানিকটা। চুপচাপ দেয়াল ঘড়ির দ্রুত অপসৃয়মান কাঁটাটির দিকে তাকিয়ে থাকে সে। হঠাৎ মণিমার শরীর খারাপ হলো। কদিন থেকেই আমাকে আর স্কুল দিতে কিংবা আনতে গেলেন না। এমনই একদিন স্কুল থেকে বাসায় ফিরলাম আমি। মাঠে খেলতে গিয়ে পা কেটে ফেলেছি। মণিমা ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন। আমি ড্রাইভার চাচার হাত ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে গাড়ি থেকে নামলাম। পায়ে সাদা ব্যান্ডেজ। ঘাড় উঁচু করে দোতলার ব্যালকনিতে মণিমার দিকে তাকালাম আমি।
আমার চোখ ভর্তি অপেক্ষা, বুক ভর্তি কান্না। মণিমা এখনই দৌড়ে এসে আমাকে বুকে জড়িয়ে ধরবে, তারপর বুক ভাসিয়ে কাঁদবে। কিন্তু মণিমা আমার দিকে তাকালেন খুব অবহেলায়, তারপর খুব সহজভাবে মুখ ফিরিয়ে নিলেন। ব্যালকনিতে ঝোলানো ময়না পাখির খাঁচায় চুপচাপ খাবার দিতে থাকলেন। আমি খানিকটা অবাক হলাম, কিন্তু কিছু মনে হয়নি তখনও। মণিমাকে চিৎকার দিয়ে ডাকলাম। মণিমা আমার দিকে তাকালেন, তারপর ধীরে ঘরে ঢুকে গেলেন। আমি নিচে মণিমার অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম। মণিমা এখনই নিচে নেমে আসবেন, কিন্তু মণিমা আর আসলেন না। আমি দাঁড়িয়েই রইলাম। কাজের বুয়া সুফিয়া খালা আসলো, সেও আমাকে উপরে নিতে পারল না। আমি চিৎকার করে কান্না শুরু করলাম, মণিমাকে ছাড়া আমি উপরে যাব না। কিন্তু মণিমা আর আসলেন না। আমি কাঁদতে কাঁদতে সিঁড়ির গোড়ায় ঘুমিয়ে পড়লাম। রহমান চাচা আসলেন ঘণ্টাখানেক পর। তিনি সিঁড়ির গোড়া থেকে আমাকে ডেকে তুললেন। আমি রহমান চাচাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম। মণিমার নামে নালিশ দিতে থাকলাম। রহমান চাচা চুপচাপ করে শুনলেন, তার মুখে চিন্তার ছাপ। আমি তখনও কিছু বুঝিনি। সে রাতে খাবার টেবিলে মণিমা আমার সাথে কথা বললেন না। আমি খাবার টেবিলে চুপচাপ বসে আছি। রহমান চাচা গেছেন মণিমার ঘরে। মণিমা কিছুতেই আসবেন না। শেষমেশ চিৎকার চেঁচামেচি। মণিমা কিছু একটা ভাঙলেন। আমি 7-8 বছরের ছোট বালক, কিন্তু কি করে যেন আমি সব বুঝে গেলাম। মণিমা আমার কেউ না, আমি এদের কেউ না। রাতে আমার ঘুমানোর আলাদা বিছানা হলো, আলাদা ঘরে। আমি চুপচাপ সেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে অন্ধকারে বসে রইলাম সারা রাত। আমি মণিমার আঁচলের ঘ্রাণ ছাড়া ঘুমাতে পারি না। আমি মণিমার হাতের বালিশ ছাড়া ঘুমাতে পারি না। সেই আমি 2 হাঁটু ভাঁজ করে বুকের কাছে এনে চুপচাপ কুণ্ডুলি পাকিয়ে শুয়ে জেগে রইলাম ফজরের আজান অবধি। ভোরের দিকে রহমান চাচা এলেন, আমাকে বুকে চেপে ধরে বোঝালেন মণিমার অসুখ করেছে, এই জন্যই মণিমা অমন করছে। ঠিক হয়ে যাবে। যে কদিন ঠিক না হয় আমি যেন মন খারাপ না করি, কষ্ট না পাই। আমি রহমান চাচার কথা খুব মন দিয়ে শুনলাম, কিছু বললাম না। চুপ করে মাথা নাড়লাম। তারপর উঠে স্কুলে গেলাম। স্কুল থেকে ফিরে দোতলায় উঠতেই দেখি রহমান চাচা দরজার পাশে দাঁড়িয়ে আছেন। তার গায়ের জামা ছিন্ন ভিন্ন। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা ফুলদানি, কাচের গ্লাস, প্লেট। উস্কো খুস্কো চুলে দাঁড়িয়ে ফুঁসছেন মণিমা। আমাকে দেখে যেন উন্মাদ হয়ে গেলেন। অশ্রাব্য গালিগালাজ করতে করতে তেড়ে এলেন। অসহায় রহমান চাচা কোনো মতে ঠেকালেন। মণিমাকে ঝাপটে ধরে আমাকে বললেন সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে। মণিমার এই চেহারা দেখে আমার হাত পা থরথর করে কাঁপছিল। আমি কোনো মতে নিচে নেমে এলাম। নিচে নামতে নামতেই মণিমার চিৎকার শুনতে পাচ্ছিলাম, ওকে বাড়ি থেকে বের করো, এক্ষুনি বের করো। ও থাকলে আমার খোকার ক্ষতি হবে। তোমার পায়ে পড়ি, ওকে খেদাও। মণিমা চিৎকার করে কাঁদছিলেন। তার কান্নায় ক্রোধ ছিল, ঘেন্না ছিল, আর্তনাদও ছিল। আমি নিচে নেমে সিঁড়ির গোড়ায় বসে থরথর করে কাঁপছিলাম। আমি কি বুঝেছিলাম জানি না। সেদিন রাতে আমার ঘুমানোর জায়গা হলো নিচতলায়। রাতে আমার গা কাঁপিয়ে জ্বর এলো, সাথে বমি। তারপর আর কিছু মনে নেই। সপ্তাহখানেক পরে চাচা আমার স্কুলের হোস্টেলে দিয়ে আসলেন। তিনিও আমাকে কিছু বলেননি, আমিও কিছু জানতে চাইনি। রাতুল থামে, গ্লাস থেকে নিয়ে ঢকঢক করে পানি খায়। এই সময় জানালার বাইরের বস্তির ঘর থেকে তীব্র চিৎকার ভেসে আসে। রাতুল খোলা জানালা দিয়ে বাইরে তাকায়। জানালাটা খানিক নড়ে ওঠে। একটা পুরুষ কণ্ঠের অশ্রাব্য গালি ভেসে আসে, খানকি মাগি, টাকা দেয় নেই? টাকা কি তোরে কম দিছি? কথা আসিল 300 টাকায় পুরা রাইত, রাইতের আর বাকি কি? একটি নারী কণ্ঠের ঘুঙানি, ধস্তাধস্তির শব্দ। তারপর আবার চুপ। রাতুল চোখ ফিরিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকায়। রাতের আসলেও বেশি বাকি নেই। রাত প্রায় 4টা। খানিক বাদেই ফজরের আজান হবে। আনিকা, বিরক্ত হচ্ছ? অনেক বকবক করছি আজ, তুমি বলো, আমি শুনছি। আনিকার গলা শীতল, স্থির।
রহমান চাচা হোস্টেলে আমাকে নিয়মিত দেখতে আসতেন। একদিন আমাকে বললেন, মণিমার পেটে আমার একটা ভাই হবে, এই জন্যই মণিমা এত অসুস্থ, এই জন্যই এমন করছেন সবার সাথে। মণিমাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আমার ভাইটা হলেই মণিমা আবার আগের মতো হয়ে যাবে, তখন আমাকে বাসায় নিয়ে যাবেন। আমি যেন মন খারাপ না করি। রহমান চাচার কথা শুনে আমার বিশেষ কোনো অনুভূতি হলো না। আমি ঘাড় কাত করে সায় দিলাম শুধু। রহমান চাচা চলে গেলেন। এর কয়েক মাস পর রাফির জন্ম। রাফির জন্মের বছরখানেক পর আমি তখন 6 বা 7-এ পড়ি। আমাকে আবার বাসায় আনা হলো। মণিমাকে দেখে আমার কেমন একটা অদ্ভুত অনুভূতি হতে থাকে। মণিমার চোখে কিছু একটা ছিল। আমি মণিমার কাছে যেতাম না, কিন্তু সারাক্ষণ দূর থেকে লুকিয়ে লুকিয়ে মণিমাকে দেখতাম। মণিমা পাগলের মতো রাফিকে আগলে রাখতেন। রাফির কাছাকাছি কাউকে যেতে দিতেন না, মুহূর্তের জন্য চোখের আড়াল করতেন না। ভালোবাসার কি অসম্ভব ক্ষমতা যে একটা মানুষ থাকতে পারে, তা মণিমাকে না দেখলে বোঝা যেত না। একদিন দুপুরে স্কুল থেকে ফিরে আমি মণিমার ঘরে উকি দিলাম। মণিমা নেই। রাফি মশারির ভেতর ঘুমাচ্ছে। বাচ্চাদের ছোট স্ট্যান্ড মশারি। রাফির নড়াচড়ায় মশারিটা কাত হয়ে পড়ে আছে রাফির মুখে, আটকে গেছে। বার কয়েক শ্বাস টানার চেষ্টা করলো রাফি। নাকের কাছে গিয়ে আটকে গেল মশারির কাপড়। কয়েকবার হাঁচি দিয়ে কেসে উঠল। আমি ভালো করে উকি দিয়ে দেখি ঘরে কেউ নেই। রাফি আরও জোরে শ্বাস টানার চেষ্টা করছে। আমি ভয় পেয়ে গেলাম। এদিক ওদিক তাকিয়ে দৌড়ে গেলাম খাটের কাছে। মশারিটা তুলব এই মুহূর্তে বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলো মণিমা। মশারি হাতে খাটের কাছে দাঁড়ানো আমার দিকে তাকালেন একবার, আরেকবার কাশতে থাকা ঘুমন্ত রাফির দিকে। তারপর চিৎকার দিয়ে এসে ছোঁ মেরে রাফিকে কোলে তুলে নিলেন। এক হাত দিয়ে রাফিকে বুকে চেপে ধরে আরেক হাতে আমার চুল মুঠ করে ধরলেন। এক ঝটকায় আশ্রে ফেললেন মেঝেতে। তারপর বা পায়ের লাথিতে আমাকে ছিটকে ফেললেন দরজার কাছে। জোর সরে চেঁচাতে লাগলেন, আমি আগেই বলেছিলাম এই জানোয়ারটা আমার খোকাকে মেরে ফেলবে, এই বেজন্মা আমার বাবাকে মেরে ফেলবে। আমি আগেই বলেছিলাম, তোমরা কেউ আমার কথা বিশ্বাস করো নাই, কেউ না, কেউ না। উনি কি মানসিকভাবে অসুস্থ ছিলেন? কোনো সাইকোলজিক্যাল প্রবলেম বা এরকম কিছু? অনেকক্ষণ পর প্রশ্ন করলো আনিকা, হতে পারে। রাতুল কিছু একটা ভাবে। শেষ রাতের নিস্তব্ধতায় ফিসফাস কিছু কথা কানে আসে, কিছু শব্দ। ওর চোখ জানালা দিয়ে বাইরে। সেখানে ক্ষয়ে যাওয়া ইটের ছোট্ট এক টুকরো চাতাল, একটা হাতল ভাঙা চাপকল, পাশের অন্ধকারে অজস্র প্যারেকের ঘায়ে অজস্র সাইনবোর্ড, শরীরে দাঁড়িয়ে বিশাল রেন্ট্রি, বস্তির ঘুপচি ঘর, নীল প্লাস্টিকের জানালা, জানালার ওপাশে ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারেও প্যারেক ঠোকার খেলা। একটি শরীর আরেকটি শরীরে প্যারেক ঠুকে ঠুকে সেটে দিচ্ছে সাইনবোর্ড। নিরন্তর অন্ধকারের সাইনবোর্ড। রাতুলের ভাবনা যেন আর শেষ হয় না। সে চুপ করে থাকে। নিঃশব্দ মোবাইল ফোনের ভেতর রাতুলের কাল্পনিক সেই কণ্ঠগুলো যেন আবার ফিরে আসে, সেই এলোমেলো ফিসফাস শব্দগুলো। রাতুল কণ্ঠগুলো বোঝার চেষ্টা করে। এই কণ্ঠগুলো সে অন্য কোথাও শুনেছে, দীর্ঘদিন শুনেছে, কিন্তু কোথায়? রাতুল, তুমি কি ঠিক আছো? অনেকক্ষণ অপেক্ষার পর আনিকা নিজেই আবার প্রশ্ন করে। হ্যাঁ, আমি ঠিক আছি। মুনির আন্টি কি মানসিকভাবে অসুস্থ ছিলেন? এই প্রশ্নের উত্তরটা একটু জটিল আনিকা। হতে পারে তিনি অসুস্থ ছিলেন, আবার নাও হতে পারে। যদি মেডিকেল সায়েন্সের কথা বলো, হ্যাঁ, তাহলে হয়তো তিনি কোনো না কোনোভাবে অসুস্থ ছিলেন। প্যারানয়েড সিজোফোনিয়া নামে এক ধরনের মানসিক অসুস্থতা আছে। তার আচরণগুলোকে হয়তো এই অসুস্থতার সাথে কোনোভাবে মেলানো যাবে। এর বাইরেও কিন্তু কিছু সহজ সাধারণ ব্যাখ্যাও আছে আনিকা। রহমান চাচার সাথে মণিমার বিয়ের কয়েক বছরের মধ্যে তারা আবিষ্কার করলেন তারা বাবা মা হতে পারছেন না। এটা অনেকের ক্ষেত্রেই হয়, দেরি করে সন্তান হয়। কিছু মেয়ে আছে যাদের মাতৃসত্তার প্রতি প্রবল দুর্বলতা থাকে। এই দেরিটা তারা সহ্য করতে পারে না। মণিমা ছিলেন সেরকম একজন। বিয়ের 6-7 বছরের মধ্যেও যখন মা হতে পারলেন না,
তখন তার মধ্যে তীব্র এক ধরনের আতঙ্ক কাজ করা শুরু করলো। তিনি একের পর এক ডাক্তার দেখাতে থাকলেন এবং কোনো এক ডাক্তার তাকে বলে দিলেন যে তিনি আর মা হতে পারবেন না। এই সময় মুনিমা পাগলের মতো হয়ে গেলেন এবং সেই সময় আমাকে নিয়ে আসেন রহমান চাচা। আমাকে পেয়ে মুনিমা তার মাতৃত্বহীনতা ভুলে থাকার চেষ্টা করতে লাগলেন। তার মাতৃ হৃদয়ের সকল মমতা উজাড় করে দিয়েছেন। একসময় হয়তো ভুলেও গেলেন যে আমি তার নিজের সন্তান নই। কিন্তু হঠাৎ করেই বিয়ের প্রায় বছর 10 পর কনসিভ করেন মুনিমা এবং নিজের শরীরের ভেতর যে অস্তিত্ব তিনি টের পেলেন, সেই অস্তিত্ব তার নিজের, একান্তই নিজের। এই অনুভূতিতে তার মাতৃত্বের অহংকার যেমন আছে, তেমনি নিজ অস্তিত্বের প্রতি নিরঙ্কুশ ভালোবাসাও। নিজ সন্তানের প্রতি মায়ের ভালোবাসা সবসময় প্রবলভাবে কেন্দ্রীভূত। এই বোধটা মুনিমার ভেতরে আরও বেশি তীব্র ছিল। আমার প্রতি তার যে ভালোবাসাটা ছিল, সেটি আসলে আমার প্রতি নয়, সেটি মুনিমার নিজের প্রতি নিজের ভালোবাসা ছিল। নিজের অক্ষমতা, অতৃপ্তি, তৃষ্ণা ভুলে থাকার একটা উপায় ছিলাম আমি। কিন্তু রাফি যখন আসলো, তখন আর আমাকে দিয়ে সেই অতৃপ্তি বা অক্ষমতা ভোলার দরকার ছিল না। অ্যাকচুয়ালি তখন আর তিনি অক্ষমই নন। রাতুল, আমি স্বীকার করছি যে তোমার এই ব্যাখ্যাটা অনেকটাই যৌক্তিক, কিন্তু মনিরা আন্টি এই যে বদলে যাওয়া, এটা কিন্তু একটা মেসিভ চেঞ্জ, বড় ধরনের রেডিক্যাল চেঞ্জ। এর ব্যাখ্যা কি? হঠাৎ করে তোমার প্রতি ওনার এক ধরনের তীব্র ঘৃণা তৈরি হয়েছিল, এর কারণ কি? আনিকা একটু থামে। রাতুল কোনো জবাব দেয় না। আনিকা আবার বলে, হ্যাঁ, রাফি আসায় ওনার ভেতরে একটা পরিবর্তন হতেই পারে। তোমার প্রতি ওনার যে তীব্র ভালোবাসা ছিল, তা নাও থাকতে পারে, কিন্তু সেই তীব্র ভালোবাসার পরিবর্তে হুট করেই এমন তীব্র ঘৃণার কারণটা কি? এবং উনি কিন্তু ভাবতেন তোমার কারণে রাফির অমঙ্গল হবে, কিংবা তুমি রাফির কোনো ক্ষতি করবে। আনিকার এই প্রশ্নের কোনো জবাব খুঁজে পায় না রাতুল। সে নিজেও দিনের পর দিন এই প্রশ্নের জবাব খুঁজছে। তার মনে নেই সে কবে প্রথম রহমান চাচার সাথে এসেছিল। তার কেবল আবছা মনে পড়ে কোনো এক বর্ষার বিকেলে সে রহমান চাচার সাথে গাড়ি থেকে নেমেছিল। গায়ে হলুদ স্যান্ডো গেঞ্জি আর টুকটুকে লাল হাফ প্যান্ট। মুনিমা দৌড়ে এসে তাকে বুকে নিয়েছিলেন। তারপর বাথরুম। ঘণ্টাখানেক ডলে ডলে গোসল করিয়েছেন তাকে। সেই থেকে মুনিমাকে মুনি মা বলে ডাকে রাতুল। কিন্তু রহমান চাচাকে চাচাই, এই নিয়ে কেউ তাকে কখনো কিছু বলেও নি। রহমান চাচাও না। নিঃশব্দ মোবাইল ফোনটা কানে চেপে ধরে বসে থাকে রাতুল। ফিসফাস সেই কণ্ঠগুলো যেন আবার শুনতে পায় সে। তার কান ঝালাপাড়া হয়ে যায়, মাথা ঝিমঝিম করে ওঠে। মনে হয় কথাগুলো সে বুঝতে পারছে, প্রায় বুঝতে পারছে। রাতুল আরও শক্ত করে ফোনটা কানের সাথে চেপে ধরে। তার সারা শরীর বেয়ে ঘামের স্রোত নামে, কিন্তু রাতুল কিছুই বুঝতে পারে না। সে আনিকার ফোনটা কেটে দেয়, মোবাইল ফোনটা অফ করে রেখে দেয় টেবিলের ওপর। এই সময় সে সেই ফিসফিস কণ্ঠগুলো যেন আবার শুনতে পায় রাতুল, কিন্তু বন্ধ মোবাইল ফোনটা তো তার কানেই নেই। রাতুল প্রবল যন্ত্রণায় তার মাথা চেপে ধরে। ফিসফিস শব্দগুলো সে শুনতে পাচ্ছে, প্রায় শুনতে পাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছে। নিচু গলায় টাকা পয়সা নিয়ে বসটা হচ্ছে দুটি কণ্ঠের মধ্যে। 300 টাকা দেওয়ানের কথা আসিল, অহন 200 টাকা দিতেছেন কেন? নে মা, কি আমি তো তোর বান্দা কাস্টমার, আইস কম, কাল বেশি নিবি না। আপনি টাকা দিয়া যান, 300 টাকা। আমার শরীর ভালো না, ডেইলি কাম করতে পারি না। বয়স তার কম হয় নাই, বুড়া বয়স আর কত পারবি? নারী কণ্ঠটা ফিসফিস করে কাঁদে, আকুতি করে। ফিসফাস শব্দগুলো বেড়েই চলে। রাতুল যেন কল্পনায় কিংবা স্মৃতিতে দেখতে পায় এই ফিসফাস কণ্ঠগুলোর পাশে খুব কাছেই 2 হাঁটু ভাঁজ করে বুকের কাছে এনে চুপচাপ কুণ্ডলি পাকিয়ে শুয়ে জেগে আছে একজোড়া নিষ্পলক স্বতন্ত্র শিশুর চোখ, ছোট একজোড়া ভয়ার্ত কান। এই ভয়ার্ত কানে ফিসফাস শব্দগুলো যেন ঠেসে ঢুকে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, ঢুকে যাচ্ছে। নীল প্লাস্টিকের জানালাটা নড়ে ওঠে, তারপর ফাঁক হয়ে খুলে যায় পুরো জানালাটা।
বাইরে ভোরের আবছা আলো ফুটতে শুরু করেছে। সেই আবছা আলোয় জীর্ণকায় লম্বা এক লোক জানালায় মাথা গলিয়ে লাফিয়ে নামে। তারপর এদিক সেদিক তাকিয়ে লুঙ্গির গোচর থেকে বিড়ি বের করে, দিয়াশটে জ্বলন্ত কাঠিতে ধরিয়ে হন হন করে হেঁটে যায়। রাতুল নীল প্লাস্টিকের সেই জানালা থেকে চোখ ফেরাতে পারে না, তাকিয়ে থাকে। নীল প্লাস্টিকের জানালাটা আবার নড়ে ওঠে। জানালার ফাঁক খুলে বের হয় এক নারী শরীর, লাফিয়ে নামে নিচের ক্ষয়ে যাওয়া ইটের ছোট্ট চাতালে। তারপর ভাঙা চাপকল চেপে পানি তুলে বসে পড়ে কাপড় কাচতে। রাতুল চেহারাটা দেখতে পায় না, কিন্তু ক্রমশই ভোরের আলো জেগে ওঠে বিশাল রেন্ট্রি। রেন্ট্রির চড়ে জুড়ে অজস্র পেরেক ঠোকা সাইনবোর্ড। বস্তির খুবচি ঘর, নীল প্লাস্টিকের জানালা, জানালার নিচে ময়লার ড্রেন, ক্ষয়ে যাওয়া ইটের ছোট্ট চাতাল, হাতল ভাঙা চাপকল। চাপকলের নিচে কাপড় কেচে চলছেন নীল প্লাস্টিকের জানালাগুলি লাফিয়ে নামা সেই মহিলা। রাতুল আর দেখতে চায় না, সে চোখ ফেরানোর প্রাণপণ চেষ্টা করে, কিন্তু চাপকলের নিচের দৃশ্যটি থেকে সে চোখ ফেরাতে পারে না। রাতুলের সারা শরীর বেয়ে ঘামের স্রোত নামে। রাতুল চোখ ফেরাতে পারে না, সে প্রাণপণ চেষ্টায় চোখ বন্ধ করে, কিন্তু তার সেই বন্ধ চোখের ভেতর দিয়ে গুটি গুটি পায়ে রেন্ট্রি গাছটি পেরিয়ে নীল প্লাস্টিকের জানালার নিচে ভাঙা হাতলের চাপকল আর ক্ষয়ে যাওয়া ইটের ছোট্ট চাতালের পাশে ছোট্ট শিশুটি ঠিক তখনই এসে দাঁড়ায়। হলুদ স্যান্টো গেঞ্জি আর লাল টুকটুকে হাফ প্যান্ট তার পরনে।